চলতি মাসেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে দেশ বিদেশের গণমাধ্যমে জাপানের সম্ভাব্য অস্ত্র বিক্রির খবর বেশ আলোচিত। জানা গেছে জাপান বাংলাদেশকে সামরিক সরঞ্জাম বিক্রির একটি প্রস্তাব দিয়েছে। এটি কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, ইতিহাস, কূটনীতি এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রস্তাব হতে পারে একটি নতুন অধ্যায়ের সূচনা। আজকের আলোচনায় থাকছে হঠাৎ কেন এমন প্রস্তাব এলো, এই সফরে বাংলাদেশ কি পদক্ষেপ নিতে পারে এবং এই সম্ভাব্য অস্ত্র চুক্তির আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবই বা কী হতে পারে। জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু দেশ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পাশে থেকেছে টোকিও। এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের আসন্ন সফর দেশ জুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। জানা গেছে চলতি মাসের 29 ও 30 তারিখ টোকিওতে আয়োজিত নেক্কেই ফোরামে অংশ নেবেন তিনি। এই সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ অন্যান্য দেশীয় নেতাদের সঙ্গেও আলোচনা হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান তাদের সংবিধানে শান্তিকামী রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে, ফলে দীর্ঘদিন সামরিক রপ্তানিতে নিষ্ক্রিয় ছিল দেশটি। তবে 2014 সালে শিনজো আবের নেতৃত্বে সামরিক সরঞ্জাম রপ্তানিতে সীমিত অনুমোদন দেওয়া হয়। 2023 সালে আরও এক ধাপ এগিয়ে জাপান প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ে আগ্রহ প্রকাশ করে। এই পটভূমিতেই বাংলাদেশের প্রতি তাদের আগ্রহ তৈরি হয়েছে। জাপানের পক্ষ থেকে প্রস্তাব এসেছে বাংলাদেশ যেন তাদের তৈরি রাডার, নজরদারি ড্রোন, যোগাযোগ উপকরণ এবং প্রশিক্ষণ সিস্টেম বিবেচনায় নেয়। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এবারের সফরে এসব বিষয়ে মূলত আলোচনা হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যেমন দ্য জাপান টাইমস, নিক্কেই এশিয়া, দ্য ডিপ্লোম্যাটস সহ একাধিক গণমাধ্যমে এই প্রস্তাব নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে সামরিক ও বেসামরিক সরঞ্জাম নিয়ে। উপকূলীয় নজরদারি ব্যবস্থা, সাইবার সিকিউরিটি প্রযুক্তি এবং মানবিক সহায়তা মিশনের জন্য ব্যবহৃত লজিস্টিক সাপোর্ট সিস্টেমও আলোচনায় এসেছে। প্রশ্ন উঠতেই পারে, কেন জাপান বাংলাদেশকে বেছে নিচ্ছে? প্রথমত, বাংলাদেশের কৌশলগত অবস্থান ভারতের পাশে এবং বঙ্গোপসাগরের তীরে। দ্বিতীয়ত, বাংলাদেশ জাপানের অন্যতম উন্নয়ন সহযোগী। যমুনা রেল ব্রিজ, তৃতীয় বিমানবন্দর টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ অনেক প্রকল্পে জাপান বিনিয়োগ করেছে। তৃতীয়ত, জাপান চায় চীনের প্রভাব কমাতে, আর সেক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশ দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করেছে। নৌবাহিনীকে ব্লু ওয়াটার ফোর্সে রূপান্তর, আধুনিক ড্রোন, রাডার এবং যোগাযোগ ব্যবস্থার জন্য পশ্চিমা প্রযুক্তির প্রয়োজন রয়েছে। জাপান সে ঘাটতি পূরণে একটি সম্ভাব্য উৎস হতে পারে। সফল চুক্তি হলে ভবিষ্যতে যৌথ মহড়া, প্রযুক্তি হস্তান্তর, এমনকি বেসামরিক প্রতিরক্ষা খাতেও অংশীদারিত্ব বাড়তে পারে। এটি শুধু সামরিক নয়, কৌশলগত দিক থেকেও বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। একদিকে চীন ও রাশিয়া, অন্যদিকে জাপান, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট, এদের মাঝে ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ এগোতে পারে। বাংলাদেশ বরাবরই ব্যালেন্সড ফরেন পলিসি অনুসরণ করে, যেখানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সম্পর্কের সমতা বজায় রাখা হয়। ফলে এই প্রস্তাবে সাড়া দেওয়া হলে সেটি হবে একটি কৌশলগত সিদ্ধান্ত। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি বড় অংশ, তাই আন্তর্জাতিক মানের সরঞ্জাম ব্যবহারে তাদের দক্ষতা রয়েছে। ফলে সামরিক চুক্তির পাশাপাশি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সুবিধাও মিলতে পারে। তবে এই চুক্তি বাস্তবায়িত হলে চীনের প্রতিরক্ষা ও অর্থনৈতিক প্রভাব কিছুটা হ্রাস পেতে পারে। চীন ঐতিহাসিকভাবেই জাপানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। অন্যদিকে ভারতও পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, কারণ দক্ষিণ এশিয়ায় প্রতিযোগিতার নতুন দিগন্ত খুলে যেতে পারে। বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ। নতুন প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সরঞ্জামের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা আরও আধুনিক করা সম্ভব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কৌশলগত ভারসাম্য এবং দায়িত্বশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।